কুসুমপুর নামের এক গ্রামে আরতি নামের এক দর্জি মহিলা বসবাস করত। তার ছিল 5 মেয়ে, অথই, অনন্যা, চৈতি, রিয়া ও দিয়া। আরতি তার 5 মেয়ের দেখাশোনা করার জন্য দিনরাত সেলাই মেশিনে পরিশ্রম করত। একদিন পাশের বাড়ি থেকে একজন মহিলা এসে আরতিকে ডাকতে থাকে। আরতি, আরে ও আরতি, বাড়িতে আছো নাকি? বলছি তোমাকে যে গতকালকে জামা বানাতে দিয়েছিলাম সেটা কি হয়েছে নাকি বলো তো? আমার মেয়েটার যে আজকে জন্মদিন, নতুন জামা এনেছিলাম সেটা একদম চিড়ে গেছে। বলছে কি চেনটা কি লাগিয়েছো? আসলে আমি তো ভালো করে সেলাই করে দিয়েছিলাম, একটু সাবধানে পরলেই হতো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের অবস্থা তো তুমি জানো না, যাই পায় তাই পাড়াপাড়ি করা শুরু করে দেয়। জামাটা ঠিক মতো না দেখে এমন টান দিল, জামাটার একদম 12টা বেজে গেছে। এমনিতে তো তোমার হাতের সেলাই খুবই ভালো, 5 বছরেও জামার কোনো সমস্যা হয় না, আর সেলাইও খোলে না। তোমার জন্য যে আমার ভারী কষ্ট হয়। গ্রামের সবাই তোমাকে যে খুব ভালোবাসে। সেই যে তোমার স্বামীটা মারা গেল, তারপর থেকে তো তোমার দিন কোনোভাবেই ভালো কাটছে না। তবে হ্যাঁ, এই গ্রামে তুমি তোমার কাজের ভালো কোনো দাম পাবে না। তুমি যদি শহরে গিয়ে কোনো দোকান দিতে, তবে কিন্তু তুমিও ভালো টাকা আয় করতে পারতে। এখনো সময় আছে, শহরে যাওয়ার চিন্তা ভাবনা করো। জি আপা, আমি একবার ভেবে দেখি কি করা যায়। আরতি সেলাই করে খুব সামান্য কিছু টাকাই পেত। গ্রামের মানুষজন সেলাইয়ের জন্য খুব বেশি টাকা মজুরি দিত না। এমন সময় আরতির মেয়ে অনন্যা এসে বলে, মা, ও মা, সবার মায়েরা সবার জন্মদিন পালন করে। সামনে তো আমারও জন্মদিন আসছে মা, তুমি কি আমার জন্মদিন পালন করবে না? আমি কি আমার জন্মদিনে নতুন জামা পরবো না মা? কেন পরবে না মা? আমার মেয়ে সুন্দর জামা পরবে আর নতুন জামা পরবে। আমি তোমার জন্য নতুন জামা বানিয়ে দেবো মা। তাছাড়া তোমার জন্মদিন তো এই সপ্তাহের শুক্রবারে, তার আগে আমি তোমার জন্য সুন্দর জামা বানিয়ে ফেলবো। চিন্তা করো না। কে মজা, কে মজা, আমরা নতুন জামা পরবো, নতুন জামা পরবো। মা, ও মা, শুধু আমি একা নয়, তুমি বরং আমাদের 5 বোনকে সুন্দর জামা বানিয়ে দিও, কেমন? আমরা খুব মজা করব, আর আমরা 5 বোনই নতুন নতুন জামা পরবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, সে না হয় বানিয়ে দেব। আরতি তার মেয়েদেরকে বলে তো দেয় যে সে তাদেরকে সুন্দর জামা বানিয়ে দেবে, কিন্তু তার কাছে তেমন কোনো টাকা ছিল না। সে যে টাকা উপার্জন করত তা দিয়ে কোনো রকমে দুবেলা খেয়ে পড়ে বাঁচাই মুশকিল ছিল। সেক্ষেত্রে তার মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা বানানো তার কাছে স্বপ্নের মতো ছিল। তবুও সে বাজারে চলে যায় কাপড়ের দাম জিজ্ঞেস করার জন্য। এই যে ভাই, বলছি এই লাল কাপড়টার দাম কত? আপা, এই কাপড়টার দাম হচ্ছে 80 টাকা গজ। 80 টাকা গজ? জিনিসপত্রের এত দাম? আমার 5 মেয়ের জন্য জামা কাপড় বানাতে তো মিনিমাম 20 গজ কাপড় লাগবে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? না না, আমার কাছে তো এতগুলো টাকা নেই। এইসব কথা বলে আরতি বাড়ির পথে হাঁটতে থাকে। তার মনে ভীষণ দুঃখ হয়। সে ভাবলো সে হয়তো এইবারও তার মেয়েদেরকে নতুন জামা কিনে দিতে পারবে না। আরতি যখন বাড়িতে ফিরছিল তখনই সে দেখতে পায় রাস্তার পাশে একটি গাছ পড়েছিল। আরে আরে, এই গাছটা তো কেমন একটু শুকিয়ে গেছে, মনে তো হচ্ছে এই গাছটাতে কেউ পানি দেয় না, উল্টো আরো উপড়ে ফেলে দিয়ে গেছে। যাই হোক, এই গাছটা নিয়ে আমি বরং আমার বাড়িতে লাগাবো, তাহলে গাছটা সতেজ হয়ে উঠবে। এটা যে কি গাছ সেটাই তো বুঝতে পারছি না। সে যাই হোক, বাড়িতে আমি নিয়ে যাই। এরপর আরতি সেই গাছটাকে বাড়িতে নিয়ে এলো আর বাড়ির উঠোনে গাছটাকে রোপণ করে দিল। সে গাছটির বেশ সুন্দর করে যত্ন আত্তি করতে লাগলো। এভাবেই অবশেষে শুক্রবার চলে এলো। আরতি সে গাছটার পাশে বসেই কান্না করতে লাগলো। আজ তো শুক্রবার, আমার মেয়েরা আশা করে আছে, ওদেরকে আমি সুন্দর জামা কাপড় পরাবো, কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, আর না আছে সুন্দর নতুন জামা কেনার মতো কোনো সামর্থ্য। এবার আমি কি করব? আমি যে আমার মেয়েদেরকে এতটুকুও আনন্দ দিতে পারছি না। আমি আমার মেয়ের জন্মদিনে ওদেরকে একটা কেক কেটেও খাওয়াতে পারবো না, তাহলে আমি কেমন মা হলাম? তুমি কষ্ট পেও না আরতি, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুই গোলাপ ফুলের গাছ। আসলে এক জাদুকরী আমাকে তার উঠোনে লাগিয়েছিল, কিন্তু আমি ফুল দিই না বলে সে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর তারপরে তো তুমি আমাকে তুলে এনে যত্ন আত্তি করলে। তোমার যত্নে আমি আবারও আমার প্রাণ ফিরে পেয়েছি। এখন তো আমি আমার গাছে হাজার হাজার গোলাপ ফুল ফোটাতে পারবো। তুমি এক কাজ করো, তুমি আমার গাছ থেকে গোলাপ ফুল তুলে তোমার 5 মেয়ের জন্য সুন্দর জামা বানিয়ে দাও। একে একে এসব আবার তুমি কি বলছো?
তুমি কি না জাদুই গোলাপ ফুলের গাছ? কিন্তু গোলাপ ফুল দিয়ে জামা বানালেই বা কি? ওই জামা তো 2 দিন পরেই নষ্ট হয়ে যাবে, তখন যে আমার মেয়েরা আরো অনেক বেশি কষ্ট পাবে। না না গো, তুমি একদম ভুল ভাবছো। আমি হলাম জাদুই গোলাপ ফুলের গাছ। আমার গাছের গোলাপ দিয়ে যে জামাগুলো বানাবে তা কোনোদিনও নষ্ট হবে না। উল্টো আমার দেয়া গোলাপ ফুলের জামা পরলে তোমার মেয়েরা জাদু শক্তির অধিকারী হবে। তারা যা চাইবে তাই করতে পারবে। আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি গোলাপ ফুল দিয়ে জামা বানিয়ে দেখো না। তারপর আত্মি সেই গোলাপ ফুলের গাছ থেকে অনেকগুলো গোলাপ ফুল তুলে নিল। এরপর সে গোলাপ ফুলের জামা বানাতে শুরু করলো। সে মুহূর্তের মধ্যে খুব সুন্দর সুন্দর 5টা গোলাপ ফুলের জামা বানিয়ে ফেললো। তারপর সন্ধেবেলায় সে তার 5 মেয়েকে সেই গোলাপ ফুলের তৈরি জামাগুলো পরিয়ে দিল। গোলাপ ফুলের পাপড়ির জামা পরে তার 5টি মেয়েকে দেখতে পরের চেয়ে কোনো অংশে কম লাগছিল না। মা, ও মা, এত সুন্দর জামা তুমি কোথায় পেলে মা? এগুলো কি তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি, শুধুমাত্র তোদের জন্য। অনন্যা, আজকে তো তোর জন্মদিন। মা, তোর জন্মদিনে তোর কি চাই সেটা তুই আমাকে বল। আজকে আমি অনেক খুশি, আর আজকে আমি তোর সব ইচ্ছে পূরণ করব। আসলে মা, আমি আমার জন্মদিনে একটা বড় 2 তলা কেক চাই। আর সেই কেক খেতে আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে খেতে চাই। এসব কথা বলতে সেখানে মুহূর্তে দোতলা কেক হাজির হয়ে গেল। এইসব কাণ্ড দেখে তো তারা 5 বোন ভীষণ অবাক হয়ে গেল। মা, ও মা, এসব আবার কি করে হলো গো? আমি বললাম কেক চাই, আর সাথে সাথে কিনা এখানে কেক চলে এলো। এসব আবার কি করে হলো গো? আমরা যা চাই তাই হয়ে যাবে বুঝি? তখন দিয়া বলল, আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি চাই এখনই আমাদের সবার জন্য বিরিয়ানি, কোরমা ইত্যাদি হাজির হোক। এতটুকু বলতে সেখানে সুস্বাদু বিরিয়ানি, কোরমা ইত্যাদি হাজির হয়ে গেল। এসব দেখে ওদের মা ভীষণ খুশি হলো। তারপর ওদের মা ওদেরকে তার বাড়ির উঠোনে জাদুই গোলাপ গাছের কথা খুলে বলল। এরপর ওরা 5 বোন খুশি হয়ে সেই গোলাপ ফুলের গাছটাকে জড়িয়ে ধরলো, আর সঙ্গে সঙ্গে সেই গোলাপ ফুলের গাছটা একটা পরীতে পরিণত হলো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন অভিশপ্ত পরী ছিলাম। তোমাদের জন্য আমি আমার অভিশাপকে কাটাতে পেরেছি। যদি কোনো 5 কন্যা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে তবে যে আমি আমার অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, সেটা আমাকে জাদুকর্ণী বলে দিয়েছিল। সত্যি, তোমাদের কারণে এত বছর পর আমি আমার রূপ ফিরে পেলাম। আসলে আমি হলাম ফুলপরি। এখন যে আমি খুশি মনে পরিরাজ্যে যেতে পারবো। এরপর পরি খুশি হয়ে তার পরিরাজ্যে চলে গেল। এইদিকে সে 5 বোনের কাছে তাদের জাদুই গোলাপ ফুলের ফ্রক গুলো রয়ে গেল। ওরা সেই 5 গোলাপ ফুলের ফ্রক পরে ওদের যা ইচ্ছা চেয়ে নিত। অল্প দিনের মধ্যেই ওদের অবস্থার পরিবর্তন হয়ে গেল। তারা নিজেদের জীবনে অনেক উন্নতি করতে লাগলো। ওদের আর কোনো কিছুর কোনো কমতি ছিল না। ওরা সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো। দ্রুত সেখানে গিয়ে দেখে মিনু পেতনি রাজুর গলা টিপে ধরেছে। এ কি মিনু, তুমি তো ভালো হয়ে গিয়েছিলে, আর এখন এভাবে একটা ছোট্ট শিশুকে মেরে ফেলতে চাইছো? আমি ওকে মারতে চাইনি, কিন্তু ওরা আমাকে মারতে বাধ্য করেছে। আমি আমার প্রতিশোধ নেবই। কিসের প্রতিশোধ মিনু? কি হয়েছে তোমার? ছেড়ে দাও ওই বাচ্চাকে। ভাগ্যে সেই গ্রামের রাস্তা দিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলাম। আমাকে ছেড়ে দাও রহিমা, আমার কাজে বাধা দিও না। আগে বলো কি এমন হয়েছিল যে কারণে আমাদের ভালো মিনুর এরূপ দেখছি আমি? টিনু মিনু পুরনো গ্রাম ছেড়ে নতুন এক গ্রামে গেল। সে নতুন গ্রামে থাকার জন্য লোকালয় ছেড়ে একটা বড় গাছ খুঁজতে লাগলো। এই গ্রামে কি ছোট গাছ ছাড়া বড় গাছ নেই? তাই তো, আমার তো আর বড় গাছে পা দিয়ে না বসলে ভালোই লাগে না। তবে যাই বলিস বোন, রহিমার ওই ছেলে মেয়ে দুটোকে আমার বেশ ভালো লাগছে। থাক, ওদের কথা ভেবে আর মন খারাপ করিস না। আমাদের ওই গ্রাম ছেড়ে চলে আসার সঠিক সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রামের মানুষেরা আমাদের উপর অনেক বিরক্ত ছিল। তা ঠিক বলেছিস বোন। ওই দেখ, ওদিকে একটা বড় তেঁতুল গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। চল আমরা সেখানেই যাই। আর আশেপাশেও তো ফাঁকা। মিনু টিনু সেই তেঁতুল গাছের ডালে গিয়ে বসলো আর সেখানেই থাকতে শুরু করলো। অনেকদিন থেকে কোনো মাছ খাই না বোন। চল সামনের ওই পুকুরটা থেকে 2টো মাছ ধরে আনি। ঠিক আছে
চল, এখন থেকে নিজেরাই মাছ ধরে খাবো, অন্য কাউকে আর বিরক্ত করবো না আমরা। বোন, তুই এখানেই দাঁড়া, আমি গিয়ে মাছ তুলে আনছি। মিনু টিনুর দিন এভাবেই বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন সেই পুকুরের মালিক কেরামত মিনু টিনুকে মাছ তুলতে দেখে ফেললো। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। আমার পুকুরের মাছ এই দুই শাকচুনি মিলে চুরি করে খায়। এদেরকে তো আমি আচ্ছা মতো শাস্তি দেব। কিরে শাকচুনিরা, তোদের সাহস কি করে হলো আমার পুকুরের মাছ চুরি করে খেতে? আমরা চুরি করিনি বড় কাকা। কি মিথ্যে, আমরা চুরি করিনি। দেখ আজ তোদের দুটোকে কিভাবে মেরে সোজা করি আমি। না, মেরো না আমাদের, মেরো না আমার বোনকে। মারবো না মানে তোদের হাড়গোড় ভেঙে দেব। কেরামত মিনু টিনুকে মারতে থাকে, আর মিনু টিনু কোনো মতে কেরামতের কাছ থেকে দূরে পালিয়ে যায়। বোন, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কি আর হবে বোন, আমাদের যাই করুক আমাদের হাড়গোড় তো আর ভাঙতে পাবে না। কিন্তু ওই বুড়ো আমাদের সাথে যা করলো তা মোটেও ঠিক কাজ করেনি। ওকে একটা উচিত শিক্ষা দেব আমি। না বোন, মানুষের পেছনে যাওয়ার আর কোনো দরকার নেই। মনে নেই একবার কি হলো আমাদের সাথে? তাই বলে কি আমরা মাছ খাবো না? মিনু টিনু মন খারাপ করে গাছের ডালে বসে দিন কাটাতে থাকে। একসময় ওদের চোখ পড়ে পুকুরের পাড়ে থাকা দুটো বাচ্চার দিকে। বোন, ওই দেখ, ওই বাচ্চা দুটো পুকুর থেকে মাছ তুলছে। বাচ্চা দুটোকে দেখ, গায়ে ছেঁড়া জামা। বোধহয় ওদের বাবা মা খুব গরিব। মিনা রাজু নামে দুটো গরিব বাচ্চা মাছ ধরছিল। তখনই সেখানে কেরামত লাঠি হাতে চলে আসে, আর বাচ্চা দুটোকে ওর পুকুর থেকে মাছ তুলতে দেখে খুব রেগে যায়। তোদের সাহস তো কম না, তোরা আমার পুকুর থেকে মাছ চুরি করছিস। দেখ আমি আজ তোদের কি অবস্থা করি। না চাচা, আমাদের মারবেন না, আমাদের পেটে অনেক ক্ষুধা, বাড়িতে কোনো খাবার নেই, তাই মাছ ধরতে এসেছি। হ্যাঁ চাচা, আমাদের মাফ করে দিন, আমাদের মারবেন না। মারবো না মানে দেখ তোদের কি অবস্থা করি আমি। দেখ তোদের কি শিক্ষা দেই আমি। ওরা দুজন সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলো। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। কেউ আমাদের বাঁচাও। এ রে, এখন যদি আমি এখানে থাকি, গ্রামের লোকজন যদি আমাকে দেখে ফেলে, তাহলে তো সবাই আমাকে ধোলাই দেবে। যাই আমি, আর এমন ভাব নিতে হবে যে এসবের আমি কিছুই করিনি। কেরামত এমনটা বলে সেখান থেকে চলে যায়। বোন চল, আমাদের ওদের দুই ভাই বোনকে বাঁচাতে হবে। হ্যাঁ বোন, এখনই চল। কিন্তু তারপরেও মিনা রাজু মিনু টিনুকে দেখে ভয়ে কাঁপতে থাকে। এ কি, এ তো শাকচুন্নি। মিনা, তোর মনে আছে আমাদের দাদি কি বলেছিল? হ্যাঁ রাজু, মনে আছে। দাদু বলেছিল দুপুরবেলা আমরা যদি মাছ ধরতে আসি তাহলে শাকচুন্নি আমাদের পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এই, তোমরা কি বলছো? আমরা তো তোমাদের বাঁচালাম। হয়তো তোমাদের আরো বড় কোনো পরিকল্পনা আছে, তাই আমাদের পুকুর থেকে তুলেছো তোমরা। মিনা, চল পালাই। মিনা রাজু দৌড়ে লোকালয়ের দিকে পালাতে লাগলো আর বলতে লাগলো, শাকচুন্নি, পুকুর পাড়ে শাকচুন্নি আছে। দুটো শাকচুন্নি আছে, ওরা আমাদের মেরে ফেলবে। এ কোথায় আছো? শুনে যাও শাকচুন্নিদের কথা। কেরামত আড়াল থেকে মিনা রাজুর এসব কথা শোনে আর নিজেকে বাঁচানোর জন্য ফোন দিয়াটে। মিনা রাজু, তোমরা ঠিক আছো তো? এ কি কেরামত চাচা, আপনি আমাদের মারবেন না তো? না বাছা, আমি বিনা কারণে তোমাদের কেন মারবো? আসলে তখন আমার উপর শাকচুন্নি ভর করেছিল, তাই তো আমি তোমাদের মারতে গিয়েছিলাম। আপনি ঠিক বলেছেন চাচা, দুইটা শাকচুন্নি আমরা নিজের চোখে দেখেছি। সবাই শোনো, আমাদের গ্রামে শাকচুন্নি ঢুকেছে, সত্যিকারের শাকচুন্নি। মিনা রাজুর কথা শুনে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে উঠল। কি বলে এরা, আমাদের গ্রামে শাকচুন্নি? আমাদের ছেলে মেয়েদের জন্য এটা তো খুব বিপদের কথা। মা, এখন কি তবে আমরা স্কুলে যেতে পারবো না? স্কুলে যাওয়ার সময় শাকচুন্নিরা যদি আমাদের ঘাড় মটকে দেয়?
না বাচ্চা, আমরা তো আছি, তোমাদের কিচ্ছু হবে না। শোনো শোনো, আমি বলি কি, এই শাকচুনিরা আমাদের গ্রামে গজবের মতো, তাই এদের দ্রুত শেষ করতে হবে। এখনই কেউ গিয়ে চানু ওঝাকে ডেকে নিয়ে আসো। কেরামতের কথা মতো চানু ওঝাকে ডেকে নিয়ে আসা হলো। চানু ওঝা আর বাকি সবাই মিলে গেল সেই তেঁতুল গাছের কাছে, যেখানে মিনু টিনু বসেছিল। কি বোন, গ্রামের লোকেরা আমাদের দিকে আসছে কেন? বোধহয় আমাদের ধন্যবাদ দিতে। তো দুটো বাচ্চাকে বাঁচিয়েছে বলে কথা, কিন্তু ওদের সাথে ওঝা কেন? কি বলছিস, ওঝাও আছে নাকি? তাই তো, আমাদের তো তাহলে পালাতে হয়। ঠিক বলেছিস, বিষয়টা সুবিধার লাগছে না। আর দেখ, গ্রামের কিছু মানুষের হাতে মশালও আছে। বোন চল, কথা না বাড়িয়ে আমরা পালিয়ে যাই। মিনু টিনু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ওঝা নিজের শক্তি দিয়ে পেছন থেকে তাদের একটা খাঁচাতে বন্দি করে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমাদের কেন বন্দি করেছো তোমরা? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? দুটো মাছুম বাচ্চাকে পুকুরে ফেলে মারতে চেয়েছিস, আর বলছিস কিছু করিসনি। আমরা তো ওদের বাঁচিয়েছি, উল্টো আপনি তো ওদের পুকুরে ফেলে দিয়েছিলেন। এ কি ওঝা, এখানে কি আপনাকে ডেকে নিয়ে এসেছি ওদের মিথ্যা নাটক দেখার জন্য? এই দুটাকে উচিত শিক্ষা দিন। আপনি ভাববেন না কেরামত মিয়া, দেখেন এই দুই পেতনিকে আমি কিভাবে বাতাসের সাথে ভ্যানিশ করে দেই। না, আপনারা আমাদের ছেড়ে দিন। আপনারা আমাদের ভুল বুঝছেন, ছেড়ে দিন, আমরা কিছু করিনি। মারো ওদের, মারো, শেষ করে দাও ওদের। ওরা থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। ওদের পরিকল্পনা আমাদের গ্রামকে নিজের হাতে মুঠোয় রাখা, তাই বুদ্ধি করে আমাদের পানিতে ফেলে দিয়ে আবার নিজেরাই পানি থেকে উঠিয়েছে। টিনু একটা সময় বুঝতে পারে যে ওদের আর বাঁচা সম্ভব নয়, কিন্তু সে জানতো একটা উপায় আছে যার দ্বারা ওদের মধ্যে একজনকে বাঁচানো যাবে। না, মিনুর মাথায় এসব ভাবনা আসার আগে আমার সব শক্তি মিনুকে দিয়ে দিতে হবে, তাহলে মিনু অনেক শক্তিশালী হয়ে উঠবে আর পালাতেও পারবে। টিনু এমনটা বলে ওঝা ওদের আঘাত করার আগে মিনুকে সব শক্তি দিয়ে দিল। মিনু, তোকে আমি নিজের শক্তি দিয়ে দিয়েছি, তুই পালিয়ে যা। না, আমি তোকে ছাড়া কোথাও যাব না, আমার কথা শোন, তুই যা বোন। মিনু টিনু খুব কাঁদতে থাকে, আর অন্যদিকে কেরামত আর ওঝা হাসতে থাকে। নাটক দেখো, শাকচুন্নিদের দুই বোনের মধ্যেও আবার এত ভালোবাসা থাকে নাকি? আহারে, এত ভালোবাসা দেখে তো আমার চোখে পানি চলে আসছে। আপনি ভাববেন না কেরামত মিয়া, এই দুটোর কেউ আমার হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে না। বোন, তুই পালে বোন, আমাদের প্রতি অন্যায় হয়, তোকে প্রতিশোধ নিতে হবে। আমার সময় শেষ। আচ্ছা কেরামত, তোদের আমি শেষ করে দেব। তোরা আমার নিরপরাধ বোনকে শেষ করে দিয়েছিস। আগে তো নিজেকে বাঁচিয়ে দেখা। টিনুর শরীর বাতাসে মিলিয়ে গেলেও টিনুর অতৃপ্ত আর তার কান্না ভরা কণ্ঠস্বর মিনুর কানে গেল। বোন, এখন তুই ওদের সাথে লড়াই করে জিততে পারবি না। পালা বোন, বোন তুই পালা বোন, আমার কথা শোন। টিনুর কণ্ঠস্বর শোনার পরে টিনুর আর ওর নিজ শক্তি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ কি ওঝা, কোথায় আর এক শাকচুন্নি? সর্বনাশ, ও তো বোধহয় পালিয়ে গেছে কেরামত মিয়া। সেদিনের মতো মিনু সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। বোন, তুই ছিলি আমার একমাত্র অবলম্বন, তুই ছাড়া আমার কেউ নেই। সেই তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, শাস্তি তো ওদের পেতেই হবে। বোন, তুই শুনতে পাচ্ছিস? তুই যেখানেই থাকিস না কেন, আমি তোকে কথা দিচ্ছি, সবকটাকে শেষ করে দেব আমি। এরপর থেকে মিনুর প্রতিশোধের আগুন মিনুকে দিয়ে সব গ্রামের মানুষকে একে একে শেষ করতে থাকে, আর এ নিয়ে গ্রামের সকলের মনে ভয় বাড়তে থাকে। গ্রামে যে কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কবে না জানি আমার পালা আসে। এজন্যই তো রাতে বের হতে চাই না, কিন্তু এই ব্যবসা বাণিজ্য আমাকে রাতেই করতে হয়। মনে আছে আমার কথা? কে 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 তুই? আমি মিনু।
মাফ করো আমাকে। কোনো ভাব নেই তোর। মিনু দুহাত লম্বা করে কেরামতের গলা টিপে ধরে কেরামতকে সেখানেই মেরে ফেলে এবং অন্য এক রাতে শেষ করে ফেলে ওঝা চানুকে। শেষ। আমার লিস্টে আছে মাত্র দুজন, মিনা আর রাজু। তারপরে এদের দুই ভাই বোনকে আমি জঙ্গলে পাই। মিনা, রাজু, এদেরকে আমি শেষ করে আজকে আমার প্রতিশোধ পূর্ণ করব। না মিনু, এমনটা করবে না তুমি। দেখো ওরা ছোট, কেরামত ওদের যা বুঝিয়েছে ওরা তাই বুঝেছে। ওরা তোমাকে দেখে আগে যেরকম ভয় পেয়েছে এখনো ভয় পাচ্ছে। মাফ করে দাও আমাকে মেনু শাকচুন্নি। আমি সবটা না জেনে তোমাদেরকে ভুল ভেবেছিলাম। আমাকে মাফ করে দাও শাকচুন্নি আন্টি। মিনু, ওদের ছোট সুন্দর মুখগুলো দেখো। এরপর কি তুমি পারবে ওদের মেরে ফেলতে? দেখো, আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে অন্যায় হয়েছে। কিন্তু রহিমা, তাহলে আমার প্রতিশোধের কি হবে? আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব না। অনেক প্রতিশোধ তো নিয়ে ফেলেছো মিনু। এই বাচ্চা দুটোকে আমার বাচ্চার মনে করে ওদের ছেড়ে দাও। মিনু বাচ্চা দুটোর কান্না চোখের দিকে দেখে আর ওর বাচ্চা দুটোর জন্য খুব মায়া হয়। বেশ রহিমা, আমি ওদের মাফ করে দিলাম। আমি সত্যি ওদের আর মারতে পারবো না। শোনো মিনা, রাজু, একটা কথা বলি। যাচাই বাছাই না করে কোনো নিরপরাধের মাথায় অপরাধের বোঝা দিও না। আমাদের ভুল হয়ে গেছে। শেষমেশ মিনু রহিমার কথা শুনে গ্রামের লোকদের খুন করা বাদ দিয়ে দিল। তারপর সেখান থেকে চলে যায় দূর থেকে আরো দূরে, যেখানে একা থাকা যায়।